হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল এ কেমিস্ট্রি। আজকে তাহলে তোমাদের যেটা আমরা শুরু করব সেটা হলো পরমাণুর গঠন বা অ্যাটমিক স্ট্রাকচারের পার্ট 3 অর্থাৎ 3 নম্বর ভিডিও। অর্থাৎ এই 3 নম্বর ভিডিও তোমাদেরকে যেটা পড়ানো হবে সেটা হলো একটু রিক্যাপ করে দিচ্ছি আগের সেকেন্ড ক্লাসের ভিডিওটা। অর্থাৎ সেকেন্ড পার্টটায় আমরা বলা হয়েছিল যে রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে তোমাদেরকে ধারণা দিয়েছিল কি রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে তোমাদেরকে ধারণা দিয়েছিল। এই একটু তোমাদেরকে রিক্যাপ করেন দিয়েছি যে রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে তিনি কী কী বলেছিলেন। পরমাণু মডেলটা থেকে তিনি 1 নম্বর বলেছিলেন যে নিউক্লিয়াস সম্পর্কে ধারণা দিয়েছিলেন। নিউক্লিয়াস কি? নিউক্লিয়াস হলো পরমাণুর ভিতরে একটা ক্ষুদ্র অংশে যে প্রোটনের সমষ্টি আছে তাকে বলেছিলেন নিউক্লিয়াস। 1 নম্বর নিউক্লিয়াস সম্পর্কে ধারণা দিয়েছিলেন। আবার তিনি বলেছিলেন যে নিউক্লিয়াসের আকার সম্পর্কে ধারণা দিয়েছিলেন। কি নিউক্লিয়াস সম্পর্কে? 1 নম্বর নিউক্লিয়াস সম্পর্কে। 2 নম্বর তার নিউক্লিয়াসের আকার সম্পর্কে ধারণা দিয়েছিলেন। 1 নম্বর আকার কি বলেছিলেন? আকার বলেছিলেন যে নিউক্লিয়াসের আকার খুবই ছোট বা খুবই ক্ষুদ্র থাকে কার পরমাণুর তুলনায়, এইটা বলেছিলেন। আবার তিনি কি বলেছিলেন যে নিউক্লিয়াসের পরমাণুর ভর যা আছে নিউক্লিয়াসের ভর তাই আছে, অর্থাৎ নিউক্লিয়াসের ভরের উপরে ডিপেন্ড করছে পরমাণুর ভর কতটা আছে। অর্থাৎ নিউক্লিয়াসের ভর আর পরমাণুর ভর সমান, অর্থাৎ তিনি নিউক্লিয়াসের ভর সম্পর্কে ধারণা দিয়েছিলেন। কি দিয়েছিলেন? আবার তিনি ভর সম্পর্কে ধারণা দিয়েছিলেন। আবার তিনি কি বলেছিলেন? আবার ভর সম্পর্কে ধারণা দেওয়ার পর আবার তিনি ইলেকট্রন মহল সম্পর্কে বলেছিলেন। ইলেকট্রন মহল সম্পর্কে বলেছিলেন। তিনি আগের দিনের ভিডিওতে আমি বুঝে নিয়েছিলি যে ইলেকট্রন মহল কী জিনিসটা। ইলেকট্রন মহল হলো অর্থাৎ নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো যে একটা বৃত্তাকার কক্ষপথে বা উপবৃত্তাকার কক্ষপথে আবর্তন করছে, এটা হলো ইলেকট্রন মহলের গঠনটা একটু দেখান দিয়েছিল। ইলেকট্রন মহলের গঠন কেমন থাকে? যে ভিতরে নিউক্লিয়াসই কম থাকে, নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের চারপাশে একটা বৃত্তাকার বা উপবৃত্তাকার একটা কক্ষপথ থাকে। এই কক্ষপথে ইলেকট্রনগুলো রিভলভ করতে থাকে, এইভাবে রিভলভ করতে থাকে। এটা বোঝাচ্ছিলি। আর কি বলেছিলি? আর বলেছিলি যে তোমাদের 5 নম্বর বলেছিলি যে তাদের মধ্যে একটা কেন্দ্রাধিক বল সৃষ্টি, তাদের মধ্যে একটা স্থির তড়িতাকর্ষণ বল সৃষ্টি হয় আর একটা কেন্দ্রাধিক বল সৃষ্টি হয়। এই স্থির তড়িতাকর্ষণ বল আর কেন্দ্রাধিক বল দুটো সমান হওয়ার ফলে ওই ইলেকট্রনটা যে বৃত্তাকার কক্ষপথে থাকে সেই বৃত্তাকার কক্ষপথেই আবর্তন করতে থাকে অনবরতভাবে। এটা তিনি বলেছিলেন। এই 5টা তিনি বলেছিলেন। এই যদি সম্পূর্ণ ভিডিওটা সম্পূর্ণ এই টপিকটা বুঝতে চাই তাহলে নিশ্চয়ই তোমরা সেকেন্ড ভিডিওতে চলে যাবে। এটা আমি একটু রিক্যাপ করে দিই বাস। ইয়ার পরে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি সম্পর্কে চলে যাব, আর কিছু নেই। অর্থাৎ রাদারফোর্ডের এই পরমাণু মডেল তিনি যে দিয়েছিলেন এটা কী কী ভুল আছে, অর্থাৎ কী কী পরে ব্যাখ্যা করতে পারেন নাই, ওইটা তোমাদের ত্রুটিটা তোমাদের ইম্পর্ট্যান্ট বটে। এইটাই ইম্পর্ট্যান্ট বটে পরীক্ষার দিক থেকে। তোমরা যদি দেখো তাহলে এই রাদারফোর্ডের পরমাণু মডেলটা লেখো, এটা তোমাদের আসতে পারে। আর রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিটা আসতে পারে। দুটা এখান থেকে বেশ ইম্পর্ট্যান্ট বটে। তোমরা এই ত্রুটিটা একটা একটা করে তোমাদেরকে করাইছি, তোমরা এটা নোট করে রাখো খতম। ঠিক আছে? 1 নম্বর দেখো। এরপর দেখো তোমাদের রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি। রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি অর্থাৎ কোথায় কোথায় এই রাদারফোর্ডের পরমাণু মডেল কিছু কিছু ব্যাখ্যা করতে পারেন না, বা কিছু কিছু বিজ্ঞানী এই তার মডেলের। এরপর দেখো তোমাদের রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি। রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি মানে কোথায় কোথায় রাদারফোর্ডের পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারেননি। প্রথম 1 নম্বর ত্রুটিটা পড়ে দেখো, তোমরা খাতায় নোট করো। আমি বলেছি যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলি সমবৃত্তাকার কক্ষপথে সমগতিবেগে ঘুরতে থাকলে নিরবিচ্ছিন্নভাবে শক্তি বিকিরণ করতে থাকে। 1 নম্বর। 2 নম্বর কী আছে? ফলে ইলেকট্রন শক্তি হারায় এবং ঘুরতে ঘুরতে নিউক্লিয়াসের দিকে এগিয়ে যাবে, এটা আছে। তারপর কী বলছে? এক সময় নিউক্লিয়াসের উপর পড়বে, অর্থাৎ পরমাণু তার ইলেকট্রন গঠন থাকবে না, এটা আছে তোমাদের ত্রুটি। তাহলে তোমাদেরকে বোঝাই দিচ্ছি ত্রুটিটা কী বটে। দেখো, এখানে একটা যদি নিউক্লিয়াস থাকে, তোমাদের নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটা সমবৃত্তাকার কক্ষপথ আছে। এই সমবৃত্তাকার কক্ষপথে অনেকগুলো ইলেকট্রন রিভলভ করছে, অর্থাৎ ঘুরছে, এইভাবে ধরে ঘুরছে। হ্যালো। এরপরে দেখো,
তিনি কি বলেছিলেন, রাদারফোর্ড কি বলেছিলেন? রাদারফোর্ড বলেছিলেন একটা নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো সমবৃত্তাকার কক্ষপথে ঘুরে, এটা তিনি বলেছিলেন। কিন্তু পরবর্তীকালে একটা বিজ্ঞানী এলেন, তার বিজ্ঞানীটার নাম হলো ম্যাক্সওয়েল। তিনি বলেছিলেন যদি একটা ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে রিভলভ বা ঘুরতে থাকে সমবৃত্তাকার কক্ষপথে, তাহলে নিশ্চয়ই তাদের একটা শক্তি ক্ষয় হবে বা শক্তি লুজ করবে। ওইটাই এখানে বলছে শক্তি বিকিরণ করবে। শক্তি বিকিরণ করা মানে শক্তি লুজ করা বা শক্তি ক্ষতি হয়ে যাওয়া। এর ফলে যদি একটা ইলেকট্রন শক্তি ক্ষতি হয় তাহলে কী হবে, তাদের শক্তি হারাবে। এর ফলে তাদের যে কক্ষপথে তারা ঘুরতেছিল সেই কক্ষপথে আস্তে আস্তে ছোট হয়ে যাবে। আর ছোট হয়ে এক সময় ছোট হতে হতে এক সময় নিউক্লিয়াসের গায়ে এসে পড়বে। এইটা এখানে বলতে চেয়েছিলেন, নিউক্লিয়াসের গায়ে এসে পড়বে। ফলে ইলেকট্রন যে গঠন আছে, এই ইলেকট্রন গঠনটা ব্যাখ্যা করা যাবে না বা ইলেকট্রন গঠনটা মানবে না, এইটা তিনি এখানে বলেছিলেন। রাদারফোর্ড কি বলেছিলেন? রাদারফোর্ড শুধু বলেছিলেন যে একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলা সমবৃত্তাকার কক্ষপথে ঘুরে। কিন্তু আরেকজন বিজ্ঞানী এসে ম্যাক্সওয়েল, তিনি বললেন যদি একটা ইলেকট্রন সমবৃত্তাকার কক্ষপথে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে তাহলে নিশ্চয়ই ইলেকট্রনটা শক্তি বিকিরণ করবে। আর কেমন বিকিরণ করবে? অনবরত, অর্থাৎ শৃঙ্খলভাবে একটা শক্তি বিকিরণ করবে। যদি শক্তি বিকিরণ করে তাহলে এক সময় তার শক্তি হারাবে। আর শক্তি হারাবে বলে সেই কক্ষপথ, যে কক্ষপথে তারা ঘুরছিল সেই কক্ষপথ ছোট হতে হতে এক সময় নিউক্লিয়াসের গায়ে এসে পড়বে। এটা তিনি এখানে বলেছিলেন। এর ফলে যদি নিউক্লিয়াসের গায়ে এসে পড়ে তাহলে সমস্ত ইলেকট্রনগুলো যদি নিউক্লিয়াসের গায়ে এসে পড়ে তাহলে তাদের এই পরমাণু মডেলটা ব্যাখ্যা করা যাবে না বা পরমাণু মডেল গঠনটাই থাকবে না। এটা তিনি ব্যাখ্যা করতে পারেন নাই রাদারফোর্ড। 1 নম্বর ত্রুটি। আর 2 নম্বর ত্রুটিটা তোমাদেরকে করাছি, এটা এরপরে দেখো তোমাদের রাদারফোর্ডের পরমাণু মডেলের 2 নম্বর ত্রুটি। 2 নম্বর ত্রুটিটা কি পড়েছি যে ঘূর্ণমান ইলেকট্রন নিরবিচ্ছিন্নভাবে শক্তি বিকিরণ করলে পরমাণু কি দেখা যায়? নিরবিচ্ছিন্ন বর্ণালী দেখা যায়। বাট তোমাদের বাস্তবে কি দেখা যায়? রেখা বর্ণালী। এটা তোমাদের বটে 2 নম্বর ত্রুটিটা। বুঝাই দিচ্ছি কী বলছে। এখানে বলছে দেখো যে একটা যদি ইলেকট্রন এইভাবে আছে, ইলেকট্রন আমরা কি জানলি? আমরা জানলি আগের পয়েন্টটা থেকে জানলি যে একটা ইলেকট্রন যখন প্রতি মুহূর্তে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে তাহলে প্রতি মুহূর্তে সেখানে এনার্জি নিরবিচ্ছিন্নভাবে শক্তি বিকিরণ করছে। তাহলে যদি নিরবিচ্ছিন্নভাবে, তোমাদের এটা একটু মনে রাখো যে যদি ইলেকট্রন নিরবিচ্ছিন্নভাবে শক্তি বিকিরণ করে তাহলে সেখানে নিরবিচ্ছিন্ন বর্ণালী দেখা যায়। আর যদি সেখানে নিরবিচ্ছিন্নভাবে শক্তি বিকিরণ না করে তখন সেখানে রেখা বর্ণালী দেখা যায়। তাহলে এখানে আমরা কি জানলি যে একটা ইলেকট্রন যখনই রিভলভ করছে বা যখনই ঘুরছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে তখনই তার কি দেখা যায়? নিরবিচ্ছিন্নভাবে শক্তি বিকিরণ করছে। যদি নিরবিচ্ছিন্নভাবে শক্তি বিকিরণ করে তাহলে সেখানে কি দেখা যাবে? নিরবিচ্ছিন্ন বর্ণালী, নিরবিচ্ছিন্ন বর্ণালী। বুঝে গেল? এই নিরবিচ্ছিন্নভাবে শক্তি বিকিরণ করছে, নিরবিচ্ছিন্ন বর্ণালী দেখা যায়। বাট বাস্তবে কি দেখা যায়? এই যে রেখা বর্ণালী দেখা যায়। এইটা তিনি ব্যাখ্যা করতে পারেন না, আর কিছু না। এটা তোমাদের একটু মুখস্থ করে রাখো। আর তোমাদের মনে কোশ্চেন আসতে পারে স্যার কেন এখানে যে শক্তি বিকিরণ করছে, শক্তি বিকিরণ করলে যে সময় প্রতি মুহূর্তে শক্তি বিকিরণ করলে কেন এখানে নিরবিচ্ছিন্ন বর্ণালী দেখা যায়, রেখা বর্ণালী কেন দেখা যায় না? তো তোমাদের এটা ক্লাস 9-এর সিলেবাসে 9 তোমরা যখন ক্লাস 11 উঠবে তখন বুঝতে পারবে যে একটা ইলেকট্রন যখনই নিরবিচ্ছিন্নভাবে শক্তি বিকিরণ করে তাহলে সেখানে নিরবিচ্ছিন্ন বর্ণালী দেখা যায়। কেন দেখা যায় ওইটা তোমরা বুঝতে পারবে। তো এখন তোমরা মনে রাখো যে একটা ইলেকট্রন যখনই শক্তি বিকিরণ করবে নিরবিচ্ছিন্নভাবে তখন সেখানে নিরবিচ্ছিন্ন বর্ণালী দেখা যাবে। আর যদি না করে নিরবিচ্ছিন্নভাবে শক্তি বিকিরণ তাহলে সেখানে রেখা বর্ণালী দেখা যাবে। এরপরে তোমাদেরকে বলেছি নিরবিচ্ছিন্ন বর্ণালী কী জিনিস। দেখো নিরবিচ্ছিন্ন বর্ণালী কিছু নেই। তোমরা যদি রামধেনু দেখে থাকো তাহলে তার উদাহরণ হলো নিরবিচ্ছিন্ন বর্ণালী। রামধেনুর 7টা রং থাকে, বেনিয়া সহকলা। তোমাদেরকে দেখবে রামধেনু কেমন থাকে? এইভাবে থাকে তো, এইভাবে থাকে। কিন্তু তোমরা যে এই গ্যাপটা আছে, গ্যাপটা তোমরা বুঝতে পারবে না যে একটা কালার আর একটা কালারের মধ্যে যে ডিফারেন্সটা, অর্থাৎ একটা কালার ধরে লো এইভাবে আমি যদি আঁকি যে এখানে একটা কালার আছে অর্থাৎ বেনিয়া সহকলা, হলো অর্থাৎ বেগুনি, এটা ধরে লো বেগুনি কালারটা হলো। দন্তনারিষ্টি মানে নীল, এখানে ধরে নিল নীল কালারটা একদম ক্লোজলি নীল কালারটা। এটা আকাশি কালারটা। তাহলে যে এই যে কালারগুলো আছে অর্থাৎ এরপর যত কালারগুলো আছে তোমাদের সেই কালারগুলো কেমন হয় যে একটার পর একটা তোমাদের খুব পাশে থাকে। যে
এতই পাশে পাশে থাকে যে তোমাদের কালারটা ডিফারেন্সটা তোমরা বুঝতে পারবে না যে কোন কালারটা শেষ হলো আর কোন কালারটা শুরু হলো। এই কালার শেষ আর কালার শুরু যে একটা ধাপ থাকে, ওই ধাপটাই তোমরা বুঝতে পারবে না যে এই তোমাদের নিরবিচ্ছিন্ন বর্ণালী। নিরবিচ্ছিন্ন বর্ণালী কি মানে একটা কালার শেষ আর একটা কালার শুরু, তোমরা বুঝতে পারবে না যে কোন জায়গাটা থেকে কালারটা শেষ আর কোন জায়গাটা থেকে কালারটা শুরু হলো। এটা হলো তোমাদের নিরবিচ্ছিন্ন বর্ণালীর উদাহরণ। আর রেখা বর্ণালী সিম্পল। দেখুন রেখা বর্ণালী কি, রেখা বর্ণালী তোমরা স্পষ্ট বুঝতে পারবে যে একটা কালার শেষ আর একটা কালার শুরু, একটা কালার শেষ আর একটা কালার শুরু কোন জায়গাটা থেকে হলো এখান থেকে, অর্থাৎ দুটো কালারের মধ্যে খুব বেশি ডিফারেন্স থাকে। আর এখানে যে ডিফারেন্সটা খুব কম, অর্থাৎ থাকেই নি যাকে বলে, বুঝতে পারলে যে এইখানে ডিফারেন্সটাই থাকে না, যে একটা কালার শেষ আর একটা কালার শুরুর যে ডিফারেন্স ওইটাই থাকে না, আর এখানে খুব বড় একটা ডিফারেন্স থাকে। এটা হলো রেখা বর্ণালী, এটা হলো নিরবিচ্ছিন্ন বর্ণালী, বুঝতে পারলে। আরও তোমরা যদি কেউ তোমাদের মধ্যে সায়েন্স নেই তাহলে তোমরা স্পষ্ট বুঝতে পারবে এই নিরবিচ্ছিন্ন বর্ণালী রেখা বর্ণালী ক্লাস 11-এ যায়। এখন সেরকম কিছু নাই, তোমরা শুধু এটা মনে রাখো যে ইলেকট্রনটা ঘুরছে, যদি কি ঘুরছে নিরবিচ্ছিন্নভাবে শক্তি বিকিরণ করছে, নিরবিচ্ছিন্নভাবে শক্তি বিকিরণ করলে নিরবিচ্ছিন্ন বর্ণালী দেখা যায়, আর বাস্তবে কী দেখা যায়, রেখা বর্ণালী দেখা যায়। এরপর দেখো তোমাদের নিউট্রনের আবিষ্কারটা তোমাদেরকে দেখান দিয়েছি। নিউট্রনের আবিষ্কার কীভাবে এসেছে তোমাদেরকে একটু রিক্যাপ করান দিয়েছি আমি কী কী পড়ালি। প্রথমেই দেখো আমার ফার্স্ট ক্লাসে যেটা করাইছিলি সেটা হলো তোমাদের ইলেকট্রন প্রোটনের আবিষ্কার। তখনই যদি আমি নিউট্রনের আবিষ্কারটা পড়া দিই তাহলে তোমাদের একটা রিদমটা ওইটা তোমরা বুঝতে পারতে না যে কীভাবে নিউট্রনের আবিষ্কারটা এলো। প্রথমে আমরা ডিসকভারি অফ ইলেকট্রন দেখলি, তারপরে ডিসকভারি অফ প্রোটন দেখলি। আর ইলেকট্রন আর প্রোটন থেকে যে একটা থিওরি এলো সেটা হলো রাদারফোর্ড রাদারফোর্ড এই ইলেকট্রন আর প্রোটন সম্পর্কে তার মডেলটা করেছিলেন, অর্থাৎ মডেলটার ব্যাখ্যা যত কিছু দিয়েছিলেন এমনি এই তোমাদের ইলেকট্রন প্রোটন সম্পর্কে দিয়েছিলেন। তখন নিউট্রনের ডিসকভারি হয়নি, তার জন্য নিউট্রনটা এই পরমাণুর ক্ষেত্রে কোথাও এখানে আমরা উল্লেখ পাইনি, বুঝতে পারলে। কিন্তু পরবর্তীকালে এই রাদারফোর্ডের পরমাণু মডেল দেওয়ার পর বা রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি বাই করার পর সেখানে দেখা গেল তোমাদের সেডউইক স্যার সেডউইক তিনি কী করেছিলেন, একটা নিউট্রনের আবিষ্কার করেছিলেন। কি নিউট্রনের আবিষ্কার করেন। নিউট্রনের তিনি কীভাবে আবিষ্কার করলেন, দেখো আমরা কি জানলি যে রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে আমরা কি জেনেছিলি, এতক্ষণ পর্যন্ত আমরা জেনেছিলি যে একটা যদি এটা হলো তোমাদের পরমাণু হয় তাহলে পরমাণুর ভিতরে এখানে আছে তোমাদের নিউক্লিয়াস আছে, আমরা এটা জেনেছিলি। আর তার মডেলে আমরা একটা জিনিস তোমাদেরকে বলেছিলি যে এই পরমাণুর নিউক্লিয়াসের যা ভর এই পরমাণুর ভরের সমান হয়, এটা বলেছিলি। অর্থাৎ পরমাণুর নিউক্লিয়াসের ভরের সাথে পরমাণুর ভর সমান হয়, অর্থাৎ পরমাণুর যা ভর আছে তা নিউক্লিয়াসে, অর্থাৎ নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে, এটা আমি বলেছিলি। তো এইটা দেখো, অর্থাৎ এখানে যদি আমরা লিখি যে নিউক্লিয়াসের ভর আর পরমাণুর ভর সমান, বাট কিন্তু পরে দেখা গেল যে এই যে সমান এটা কি রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে, কিন্তু দেখা গেল যে পরবর্তীকালে এই পরমাণুর ভর আর নিউক্লিয়াসের ভর সমান নয়। মডেল অনুসারে সমান হওয়া উচিত বটে, সমান হওয়া কেন উচিত বটে, যে আমরা কি জানি যে পরমাণুর ভিতরে ইলেকট্রন আর প্রোটন আছে, ইলেকট্রনের তো ভর নগণ্য, আছে শুধু প্রোটন, অর্থাৎ পরমাণুর ভিতরে যা ভর তা এই প্রোটনে অবস্থান করেছে, অর্থাৎ প্রোটন কোথায় অবস্থান করেছে, নিউক্লিয়াসে, অর্থাৎ পরমাণুর ভর যা হবে নিউক্লিয়াসের ভরের সাথে সমান হবে, এটা ইম্পর্টেন্ট। কিন্তু পরবর্তীকালে যখন ওজন করা হলো তখন সেখানে দেখা গেল যে পরমাণুর ভর আর নিউক্লিয়াসের ভর সমান নয়, পরমাণুর ভর আর নিউক্লিয়াসের ভর ডিফারেন্স। এটা এবার ডিফারেন্স কীভাবে এলো, এটা দেখো যে নিশ্চয়ই পরমাণুর ভিতরে কিছু না কিছু আর একটা কণা আছে, যে কণাটাই এই নিউক্লিয়াসের ভরের সাথে যুক্ত হয়ে পরমাণুর ভরের সাথে সমান আছে, বুঝতে পারলে না বুঝতে পারলে। দেখো এটা ধরলে পরমাণুর ভর 25 গ্রাম, তোমরা একটু করে লো যে 25 গ্রাম, হ্যালো, পরমাণুর ভর 25 গ্রাম। আর নিউক্লিয়াসের ভর দেখা গেল যে নিউক্লিয়াসের ভর একটা পরমাণু আছে, পরমাণুটাকে ওজন করলে পরমাণুর ভর দেখা গেল যে 25 গ্রাম দেখা গেল, হ্যালো। এরপরে যে ওর ভিতরে যে নিউক্লিয়াস আছে নিউক্লিয়াসের ভর ধরলে তোমাদের 20 গ্রাম, বুঝে গেল।
এরপরে নিশ্চয়ই তোমাদের নিউক্লিয়াসের ভর যে 20 গ্রাম আছে, নিশ্চয়ই নিউক্লিয়াসে কী আছে আমরা এতক্ষণ পর্যন্ত কী জানলি, প্রোটন দ্বারা অবস্থান করেছে, অর্থাৎ প্রোটন দ্বারা গঠিত হয়েছে। নিশ্চয়ই নিউক্লিয়াসে আরও কিছু একটা কোণা আছে, যে কোণাটা এই পরমাণুর ভরের সাথে সমান করছে, অর্থাৎ এখানে নিশ্চয়ই কিছু না কিছু একটা কোণা আছে, যে কোণাটার ভর হলো 5 গ্রাম। তাহলে এই 25 গ্রামের সাথে এই 25 গ্রাম সমান হবে। এবার বুঝতে পারলে যে নিউক্লিয়াস কি, নিউক্লিয়াসে নিশ্চয়ই একটা, আমরা এতদিন পর্যন্ত জানলি নিউক্লিয়াসে শুধুমাত্র প্রোটন কণা দ্বারা অবস্থান করেছে, কিন্তু পরবর্তীকালে যখন ওজন করা হলো তখন দেখা গেল যে পরমাণুর ভর আর নিউক্লিয়াসের ভর সমান নয়, ডিফারেন্স। তাহলে নিশ্চয়ই নিউক্লিয়াসে কিছু না কিছু একটা কোণা আছে, যে কোণাটায় তাদেরকে এই পরমাণু ভরের সাথে সমান করছে। তাহলে এই যে কোণাটার নাম হলো, এই কোণাটার নাম হলো নিউট্রন। নিউট্রন বুঝতে পারলে? নিউট্রন কোথা থেকে এলো? নিউট্রন এখান থেকে এসেছে, যে দেখা গেল যে ভর যখন ডিটারমাইন করা গেলো, তো যে ডিফারেন্টভাবে ভর যখন ডিটারমাইন করা গেলো, অর্থাৎ ভর যখন নির্ণয় করা হলো, তখন দেখা গেল যে নিউক্লিয়াসের ভর কম পরমাণুর ভরের তুলনায়। তাহলে নিশ্চয়ই সেখানে কিছু না একটা কোণা আছে, যে কোণাটাই শুধুমাত্র ভর দিচ্ছে নিউক্লিয়াসকে, আধান কোনো দিচ্ছে না। আধান ঠিক আছে, প্লাস মাইনাস আধান ঠিক আছে, কী দিচ্ছে? শুধুমাত্র ভর দিচ্ছে, যে ভরটা হলো তোমাদের, যে কোণাটার নাম হলো, ওই কোণাটার নাম হলো অনলি নিউট্রন। এখান থেকে তোমাদের নিউট্রনের আবিষ্কার হলো। নিউট্রনের আবিষ্কারের মধ্যে তোমাদের কোশ্চেন সেরকম আসবে না। নিউট্রনের একটা তোমাদেরকে আমি ছক বানিয়ে দিয়েছি, যে ছকটা তোমরা মুখস্থ করবে, সেই ছকটা থেকেই তোমাদের পরীক্ষা আসবে। দেখো ছকটা বড়। প্রথমে আছে ইলেকট্রন, প্রোটন, লিখে দিচ্ছি, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। নিউট্রন যখন আমরা আধান লিখবো, এখানে আধান, আধান বা চার্জ যাকে বলে, আধান আছে। ইয়ার দেখো, এই যে পরমাণুর ভর, যে ইলেকট্রনের ভর যেটা আছে, ইলেকট্রনের ভরটা ছাড়ো, আধানটা দেখো। আধান বটে মুখস্থ রাখবে একটু, আধানটা -1.6 × 10⁻⁻19 কুলম, এক নম্বর। 2 নম্বর প্রোটনের দেখো, ইলেকট্রনের মাইনাস, তাহলে প্রোটনের প্লাস, প্লাস 1.6 × 10⁻⁻19 কুলম। আর নিউট্রনের আধান তো থাকে নাই, অর্থাৎ নিউট্রনের আধান নাই, 0 হলো। এরপরে ভর, ভর যখনই করবো, তাহলে ভর যখন আমরা এর ইলেকট্রনের ভর হইল 9.11 × 10⁻31 কেজি হলো। আর এখানে প্রোটনের ভর হইল 1.672 × 10⁻27 কেজি। আর ইয়ার মান হইল 1.675 × 10⁻27 কেজি। এটা তোমরা একটু ছকটা মুখস্থ রাখবে। এটা কুলম যেটা আছে এইভাবেও লিখতে পারো, বা তোমরা একটু বানান করেও লিখতে পারো, কুলম। কুলম বুঝতে পারলে? আর কিছু নেই। এই ছকটা তোমাদের মুখস্থ রেখেও, তোমাদের এটা খুব ইম্পর্ট্যান্ট, বা এটা তোমাদের পরীক্ষায় আসবে ডাইরেক্ট, যে ইলেকট্রনের ভর কত, ইলেকট্রনের ভর যখন, এটা হলো ভর, ইলেকট্রনের ভর কত, ইলেকট্রন ভর হলো 9.1 × 10⁻31 কেজি। -31 কেজি মানে কি? -31 কেজি মানে 9.11 কে যদি আমরা 10⁻10 আর 31টা শূন্য, এইভাবে 31টা শূন্য দ্বারা যদি ভাগ করবে, যত হবে তা হইলো পরমাণুর এই ইলেকট্রনের ভর, বুঝতে পারলে? আর প্রোটনের ভর হলো এটা 1.675 × 10⁻27 কেজি, আর এটা 1.65 × 10⁻27 কেজি। আর প্রায় এই দুটো মানটা প্রায় সমান থাকে, ইয়ার ভর আর ইয়ার ভর একই থাকে, একটুকু ডিফারেন্স থাকে, আর কিছু নেই। তাহলে এইটা তোমাদের পড়ানো হলো। আজ এত ধরেই আমি করছি, তা একটু তোমাদেরকে আমি রিক্যাপ করান দিছি, যে এত আমরা যে 3টে ভিডিওর মাধ্যমে কি কি পড়লি হলো, যাতে তোমাদের স্পষ্ট ধারণা আছে যে কার পরে কোনটা পড়লি, নাহলে তোমাদের গুলাইন যাবে। অর্থাৎ এই গুলাইন যাওয়ার ভয়টা একটুই থাকে, যে কোনটার পর কোনটা পড়লি, কোনটার পর কোনটা পড়লি। দেখো, পরমাণুর গঠন সম্পর্কে,
ফার্স্ট আমাদের কী পড়েছিলি, যে পরমাণু সম্পর্কে পড়েছিলি, পরমাণু। তারপরে কি পড়েছিলি, অণু সম্পর্কে পড়েছিলি, বুঝতে পারলে। এরপরে যে এই পরমাণুর মধ্যে কি ইলেকট্রন, প্রোটন, আর পরে আমরা এখন পড়লি যে নিউট্রন, নিউট্রন সম্পর্কে পড়লি। তারপরে বিভিন্ন মডেল সম্পর্কে পড়লি, যেমন থমসন মডেল পড়েছিলি, থমসন মডেল সম্পর্কে পড়েছিলি। আর থমসন মডেল অত কিছু ব্যাখ্যা করতে পারেননি। তারপরে আমরা রাদারফোর্ড মডেল সম্পর্কে পড়লি। এই রাদারফোর্ড মডেল কি কোন এক্সপেরিমেন্টের মাধ্যমে করেছিল, এই এক্সপেরিমেন্টটা পড়েছিলি। এক্সপেরিমেন্ট অর্থাৎ আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট বা আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা তোমাদেরকে স্পষ্ট বুঝে নিয়েছিলি। আর এখান এই রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে পড়েছিলি, মডেলটা। আর আজকে আমরা কি পড়লি, ত্রুটি সম্পর্কে পড়লি, এটা অর্থাৎ ড্রব্যাক সম্পর্কে পড়লি, ত্রুটিটা পড়লি। আর কি পড়লি, এখানে একটা ছক পড়লি, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রনের ভর, আধান। এটাই তোমাদের বেশি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট এটাই। ইলেকট্রনের ভর কত, প্রোটনের ভর কত, নিউট্রনের ভর কত, আধান কার কি। একটা তোমাদের কোশ্চেন পড়তে পারে যে নিস্তড়িত আধান কোনটা হইলো, তখন হইলো নিউট্রন। তোমাদের সমস্ত কোশ্চেন করাবো একের পর এক, তোমরা একটু ধৈর্য ধরে থাকো, আর কিছু নেই। যত কোশ্চেন আছে সব কোশ্চেনই করাবো। আজ এত দূরেই আমরা করাচ্ছি, এরপরে আমরা তারপরে ভিডিও চলে যাবো আর কি।